সূচনা পর্ব অন্ধকারের ক্যানভাস। তারিখ ২৯ আগস্ট ১৯৯৬। সময় সন্ধ্যা ৭টা। স্থান নিউ ইয়র্ক সিটির গ্রিনিচ ভিলেজ। মারিয়া ফার্মার একজন তরুণী শিল্পী তার ছোট্ট অ্যাপার্টমেন্টের মেঝেতে বসে ফোন হাতে নিয়েছিলেন। তার হাত কাঁপছিল। তিনি কয়েক ঘন্টা আগেই ওহাইও থেকে পালিয়ে এসেছেন, লেস ওয়েক্সলারের বিশাল এস্টেট থেকে, যেখানে তিনি একজন আর্টিস্ট ইন রেসিডেন্স হিসেবে কাজ করতে গিয়েছিলেন। সেখানে তিনি যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তা ছিল অবিশ্বাস্য এবং পৈশাচিক। সেই ফোন কলটি ছিল প্রথম সতর্কবার্তা, প্রথম কণ্ঠ যা চিৎকার করে বলেছিল একটি ধনী ব্যক্তি, একজন শক্তিশালী মহিলা এবং একটি অপরাধের সাম্রাজ্যের কথা। কিন্তু সেই কণ্ঠ নীরব করে দেওয়া হয়েছিল। আজ ২০২৬ সালের এই দিনে দাঁড়িয়ে, যখন আমরা এপস্টেন আর্কাইভসের ধুলোমাখা পাতাগুলো উল্টাচ্ছি, আমরা দেখি যে সেই একটি কণ্ঠ আসলে শত শত কণ্ঠের প্রতিনিধি ছিল। কিছু কণ্ঠ এখন চিরনিদ্রায় শায়িত, কিছু কণ্ঠ আজও কাঁপছে ভয়ে, আর কিছু কণ্ঠ চিরতরে স্তব্ধ হয়ে গেছে, কারণ যারা কথা বলতে চেয়েছিলেন তাদের কেউ কেউ আর নেই। এটি কেবল একজন ব্যক্তির বিকৃত যৌনলিপ্সার গল্প নয়, এটি ক্ষমতার অপব্যবহারের গল্প। এটি এমন এক সিস্টেমের গল্প যা ধনী ও প্রভাবশালীদের ঈশ্বরের আসনে বসিয়ে রাখে। এটি একটি সতর্কবার্তা যে নীরবতা অপরাধকে লালন করে, এবং এটি একটি স্বীকৃতি যে ন্যায় বিচার দেরিতে হলেও সত্যের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। দ্য এপস্টিন আর্কাইভস, ৩০ বছরের নীরবতা। অধ্যায় ১, জন্ম একটি রাক্ষসের। আমরা শুরু করছি জেফ্রি এডওয়ার্ড এপস্টিন থেকে। জন্ম ২০ জানুয়ারি ১৯৫৩, ব্রুকলিন, নিউ ইয়র্ক। পিতা সিটি পার্কস ডিপার্টমেন্টে কর্মচারী, মা গৃহিণী। কিন্তু এপস্টিন সাধারণ ছিলেন না, তার বুদ্ধি ছিল অসাধারণ, বিশেষ করে গণিতে। ১৯৬৭ সালে মাত্র ১৪ বছর বয়সে তিনি নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে ভর্তি হন, কিন্তু ডিগ্রি অর্জন করেননি। তার আসল ক্ষমতা ছিল টাকা বানানো। ১৯৭৬ সালে তিনি বিয়ার স্টার্নসে চাকরি পান, একটি বিনিয়োগ ব্যাংক। ১৯৮২ সালে নিজের কোম্পানি জে এপস্টিন অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন। তার ক্লায়েন্ট ছিলেন কেবল অতি ধনী ব্যক্তিরা, যাদের সম্পদ কমপক্ষে ১০০ মিলিয়ন বা তার বেশি। কিন্তু টাকার চেয়েও ভয়ঙ্কর ছিল তার দ্বিতীয় গুণ, মানুষ চেনার পৈশাচিক ক্ষমতা। তিনি বুঝতে পারতেন কারা ক্ষমতাশালী, কারা দুর্বল, এবং কিভাবে একজনকে ব্যবহার করে অন্যজনকে নিয়ন্ত্রণ করা যায়। এখন আমরা আসি গিসলেইন ম্যাক্সওয়েলে। জন্ম ২৫ ডিসেম্বর ১৯৬১, রবার্ট ম্যাক্সওয়েলের কন্যা। বাবা ছিলেন একজন বিলিয়নের সংবাদপত্র ম্যাগনেট। গিসলেইন বড় হয়েছিলেন বিলাসবহুল পরিবেশে, অক্সফোর্ডে পড়াশোনা, লন্ডনের উচ্চ সমাজে বিচরণ। কিন্তু ১৯৯১ সালে তার বাবার মৃত্যু, সম্ভবত আত্মহত্যা বা দুর্ঘটনা, তাকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেয়। তিনি এপস্টিনের জীবনে প্রবেশ করেন ১৯৯০-এর দশকের গোড়ার দিকে। তাদের সম্পর্ক ছিল জটিল, প্রেমিক-প্রেমিকা, ব্যবসায়িক অংশীদার এবং পরে সহ অপরাধী। গিসলেইনের ভূমিকা ছিল নির্ণায়ক। তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি কিশোরীদের কাছে বিশ্বাসযোগ্য ছিলেন। একজন মহিলা, সুন্দরী, কথায় চটুল। তিনি কিশোরীদের বলতেন তিনি একজন মডেলিং এজেন্ট। তিনি তাদের স্বপ্ন দেখাতেন, ভিক্টোরিয়া সিক্রেটের রানওয়ে, হলিউডের লাইমলাইট। কিন্তু সেই স্বপ্ন ছিল এক মরণ ফাঁদ, এবং ম্যাক্সওয়েল ছিলেন সেই ফাঁদের প্রধান শিকারী। অধ্যায় ২, অপরাধের স্থাপত্য। এপস্টাইনের অপরাধ ছিল নিছক যৌন নির্যাতন নয়, এটি ছিল একটি পূর্ণাঙ্গ শিল্প, একটি সাম্রাজ্য যেখানে মানব দেহ ছিল পণ্য এবং যৌনতা ছিল মুদ্রা। বুঝতে হবে কিভাবে এটি কাজ করত। প্রথম স্তর, প্রবেশদ্বার, টার্গেটিং এবং রিক্রুটমেন্ট। এপস্টাইন এবং ম্যাক্সওয়েল তাদের শিকার খুঁজতেন নির্দিষ্ট জায়গায়। রয়্যাল পাম বিচ হাই স্কুলের সামনে, যেখানে কমপক্ষে ১৫ জন ছাত্রী শিকার হয়েছিলেন। শপিং মলে, পাম বিচের মলগুলোতে, যেখানে কিশোরীরা একা সময় কাটাতেন। মারেয়া লাগোতে, ডোনাল্ড ট্রাম্পের ক্লাবে, যেখানে ভার্জিনিয়ার রবার্টস জিউফ্রেকে প্রথম দেখা হয়েছিল ২০০০ সালে।
তাদের টার্গেট ছিল নির্দিষ্ট ধরনের মেয়েরা, বাড়িতে অশান্তি থাকা কিশোরী, আর্থিক সংকটে থাকা পরিবারের সন্তান, মডেল বা শিল্পী হওয়ার স্বপ্ন দেখা তরুণী, এমনকি এমন মেয়ে যারা স্কুলের বাইরে একা দাঁড়িয়ে থাকতেন। উদাহরণ দিই, মলি স্কাই ব্রাউনের গল্প। 1992 সাল। মলি ছিলেন 14 বছর বয়সী। পাম বিচের একটি জিমে চাইল্ড কেয়ার সেন্টারে কাজ করতেন। গিসলেন ম্যাক্সওয়েল তাকে দেখেছিলেন। আপ অ্যান্ড ডাউন করছিলেন মলির কথায়। ম্যাক্সওয়েল এগিয়ে এলেন, পরিচয় দিলেন মডেলিং স্কাউট হিসেবে। বললেন মলিকে সহজেই 18 বছর বয়সী মনে হতে পারে। একটি ব্যবসায়িক কার্ড দিলেন। বললেন ভিক্টোরিয়াস সিক্রেটে মডেলিংয়ের সুযোগ আছে। মলি অপ্রস্তুত ছিলেন, কিন্তু অন্যরা ফাঁদে পা দিয়েছিলেন। অধ্যায় 3, গ্রুমিং, মনের উপর দখল। গ্রুমিং হল একটি ধীর, পরিকল্পিত মনোবৈজ্ঞানিক যুদ্ধ। এটি কোনো একক ঘটনা নয়, এটি একটি প্রক্রিয়া। ধাপ 1, বিশ্বাস অর্জন। প্রথমে উপহার, দামি কাপড়, আইফোন, টাকা, কখনো $200, কখনো $300। মেয়েরা ভাবতেন ইপস্টিন তাদের বন্ধু, তিনি তাদের বলতেন তারা বিশেষ। ধাপ 2, সীমানা অপসারণ। ম্যাসাজ শব্দটি ছিল প্রবেশদ্বার, একটি নিরাপদ শব্দ, কিন্তু আসলে ছিল যৌন স্পর্শের ছদ্মবেশ। প্রথমে পোশাক পরা, তারপর অন্তর্বাসে, তারপর নগ্ন। ধাপ 3, বিচ্ছিন্নকরণ। বন্ধুবান্ধব এবং পরিবার থেকে দূরে সরিয়ে নেওয়া। ইপস্টাইনের দ্বীপ, তার বাড়ি, এগুলো ছিল বন্দিশালা যেখানে পালানো অসম্ভব। একটি 15 বছর বয়সী মেয়ে সাঁতরে পালানোর চেষ্টা করেছিল। ইপস্টাইন সার্চ পার্টি পাঠিয়ে তাকে ধরে এনেছিলেন এবং পাসপোর্ট কেড়ে নিয়েছিলেন। ধাপ 4, চূড়ান্ত নিয়ন্ত্রণ। যখন মেয়েরা বুঝতে পারত তাদের কি করা হয়েছে, তখন ভয় দেখানো হতো। তুমি যদি কাউকে বলো তোমার কিছু হতে পারে, তোমার পরিবারের কিছু হতে পারে। কিছু ক্ষেত্রে তাদের বলা হতো তাদের নগ্ন ছবি আছে এবং সেগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। এবং ছিল পিরামিড স্কিম, রিক্রুটমেন্ট চেন। একটি মেয়ে যদি অন্য মেয়েকে এনে দিত, সে পেত $200। এটি ছিল পিরামিড স্কিম, কিন্তু মানব দেহ নিয়ে। এভাবে অপরাধ ছড়িয়ে পড়ত স্কুল থেকে স্কুলে, বন্ধু থেকে বন্ধুতে। মেয়েরা যারা একদিন ভিকটিম ছিল, তারা পরদিন হয়ে যেত সহযোগী, কারণ ইপস্টাইন তাদের বিকল্প দিতেন না। অধ্যায় 4, নির্যাতনের ধরন। নথিগুলো থেকে যা জানা যায়, নির্যাতনের ধরনগুলো ছিল: প্রথমত, যৌন দাসত্ব। মেয়েদের বাধ্য করা হতো এপস্টাইন এবং তার অতিথিদের সাথে শারীরিক সম্পর্কে। এটি ছিল নিয়মিত, পুনরাবৃত্তিমূলক এবং সিস্টেম্যাটিক। দ্বিতীয়ত, বাধ্যতামূলক শ্রম। কিছু ভিকটিমকে দ্বীপে ঘরদোর পরিষ্কার করতে বাধ্য করা হতো। সেই সাথে যৌন নির্যাতনেরও শিকার হতো। তারা ছিলেন দাস, যৌন দাস এবং শারীরিক দাস। তৃতীয়ত, চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়াল। এফবিআই 2019 সালে এপস্টাইনের বাড়ি থেকে সিডি উদ্ধার করে, যার লেবেল ছিল ইয়াং নেম প্লাস নেম, মিস নুডস 1। এগুলি ছিল অপরাধের ডকুমেন্টেশন, নির্যাতনের চিত্র, যা পুনরাবৃত্তি এবং নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করা হতো। চতুর্থত, প্রাথমিক বয়ঃসন্ধি। কিছু অভিযোগ অনুযায়ী এপস্টাইন এবং তার সহযোগীরা এমনকি 12 বছর বয়সীদেরও নির্যাতন করতেন। নথিতে এমন উল্লেখ আছে যে এপস্টাইন যত কম বয়সী তরুণী সম্ভব চাইতেন। অধ্যায় 5, স্থানগুলোর গল্প। প্রথম স্থান, পাম বিচ ম্যানশন। এপস্টাইন 1990 সালে এল ব্রিলো ওয়ে ম্যানশনটি কিনেছিলেন, পাম বিচের অন্যতম বিলাসবহুল এলাকায়। এটি ছিল অপরাধের সূচনাস্থল। বাড়িটিতে ছিল মাসাজ রুম, যেখানে নির্যাতন সংগঠিত হতো। ধনী ব্যক্তিদের জন্য অপেক্ষার ঘর, গোপন ক্যামেরা। পরবর্তীতে জানা যায় এগুলি প্রতিটি কক্ষে রেকর্ড করত। এপস্টাইন এই ফুটেজ ব্যবহার করতেন শিকারীদের ব্ল্যাকমেল করতে। দ্বিতীয় স্থান, লিটল সেন্ট জেমস দ্বীপ। ক্যারিবিয়ান সাগরে একটি দ্বীপ। স্থানীয়রা একে বলতো পেডোফাইল আইল্যান্ড। এপস্টাইন একে বলতেন লিটল সেন্ট জেফ, কিন্তু সত্যিকারের নাম ছিল অন্য। এটি ছিল নরকের একটি শাখা। দ্বীপটি কেনা হয়েছিল 1998 সালে $7.95 মিলিয়ন। 24,000 বর্গফুটের বাসভবন, 2টি সুইমিং পুল, স্পা এবং একটি নীল সাদা স্ট্রাইপ করা ভবন, যাকে টেম্পল বা মন্দির বলা হতো।
এর ভেতরে কি হতো তা এখনও রহস্য। এখানে যৌন নির্যাতন ছিল নিয়মিত। কিছু ভিকটিম দাবি করেছেন যে তারা প্রজননের জন্য ব্যবহৃত হতেন। এপস্টাইন তাদের বলতেন তিনি শিশু উৎপাদন করতে চান। তৃতীয় স্থান ম্যানহ্যাটন টাউন হাউস। ৭১ নম্বর স্ট্রিটের এই ৭ তলা বাড়িটি ছিল এপস্টাইনের প্রধান কেন্দ্র। ২০১৯ সালে এফবিআই অভিযানের সময় এখান থেকে উদ্ধার হয় হাজার হাজার নগ্ন ছবি, অপ্রাপ্তবয়স্কদের, একটি তালা দেওয়া সেফ, সিডি এবং হার্ড ড্রাইভ, মেয়েদের যৌনাঙ্গের ছবি ঝোলানো দেওয়াল। বাড়িটি ছিল অপরাধের সংগ্রহশালা, যেখানে এপস্টাইন তার সংগ্রহ প্রদর্শন করতেন অতিথিদের কাছে। অধ্যায় ৬ ব্যর্থতার সময়রেখা। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আসছি। কিভাবে এত বছর ধরে এপস্টাইন ধরাছোঁয়ার বাইরে থাকলেন। এটি একটি ব্যর্থতার সময়রেখা। আইন প্রয়োগকারী সংস্থাগুলোর, বিচার বিভাগের এবং সেই সব শক্তিশালী ব্যক্তিদের যারা এপস্টাইনকে সুরক্ষিত রেখেছিলেন। ১৯৯৬ সাল, প্রথম সতর্কবার্তা। মারিয়া ফার্মার, একজন ২৬ বছর বয়সী শিল্পী, তিনি এবং তার ছোট বোন অ্যানি, যিনি তখন ১৬ বছর বয়সী, এপস্টাইন এবং ম্যাক্সওয়েল দ্বারা যৌন নির্যাতনের শিকার হন। ২৯ অগস্ট ১৯৯৬ মারিয়া নিউ ইয়র্ক সিটি পুলিশ এবং এফবিআইকে ফোন করেন। বিস্তারিত বর্ণনা দেন এপস্টাইন এবং ম্যাক্সওয়েলের যৌন নির্যাতন, নাবালিকাদের নগ্ন ছবি তোলা, চাইল্ড পর্নোগ্রাফি, হুমকি এবং ভয়ভীতি। কি হয়েছিল? এফবিআই একটি রিপোর্ট লিখেছিল, FD ৭১ ফর্ম, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কেন? নথিতে কারো নাম ছিল যারা শক্তিশালী ছিলেন। মারিয়া ফার্মার পরবর্তীতে জানান যে একজন এফবিআই এজেন্ট তাকে বলেছিলেন, তুমি যাদের নাম নিচ্ছ তাদের খুব শক্তিশালী বন্ধু আছে, আমরা এটা করতে পারব না। ২০০২ সাল, ভ্যানিটি ফেয়ার, ব্যর্থতা। মারিয়া এবং অ্যানি তাদের গল্প একটি সাংবাদিককে বলেছিলেন, ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের ভিকি ওয়ার্ডকে। কিন্তু সম্পাদক গ্রেডন কার্টার গল্পটি বাদ দেন। কেন? কারণ এপস্টাইন হুমকি দিয়েছিলেন এবং কার্টারের বাড়িতে একটি গুলি পাঠানো হয়েছিল। সম্পাদকীয় অফিসে একটি বিড়ালের মুন্ডু। ২০০৫ সাল, পাম বিচ তদন্ত। মার্চ ২০০৫, একটি ফোন কল। একজন মা তার ১৪ বছর বয়সী সৎ মেয়ের কথা বলছিলেন। মেয়েটি এপস্টাইনের বাড়ি থেকে ফিরে এসেছিল $৩০০ নিয়ে, যৌন নির্যাতনের বিনিময়ে। পুলিশ তদন্ত শুরু করে। তারা পায় বহু কিশোরীর সাক্ষ্য। এপস্টাইনের বাড়ির ফোন রেকর্ডে শত শত কল তরুণীদের কাছে, বাড়ির কম্পিউটার থেকে মুছে ফেলা তথ্যের প্রমাণ। কিন্তু মে ২০০৬, গ্র্যান্ড জুরি মাত্র একটি অভিযোগে অভিযুক্ত করে, দেহ ব্যবসার দালালি। পাম বিচ পুলিশ প্রধান জনি পাবলিকলি অভিযোগ করেন এটি বিশেষ সুবিধা ছিল। ২০০৭ থেকে ২০০৮, যুগের সেরা চুক্তি। ২০০৭, ফেডারেল প্রসিকিউটররা ৬০ কাউন্টের ইন্ডাইটমেন্ট তৈরি করে। সেক্স ট্রাফিকিং, নাবালকদের নিয়ে ষড়যন্ত্র, কিন্তু তা কখনো আদালতে যায়নি। জুলাই ২০০৭, আলেকজান্ডার অ্যাকস্টা, তখন মায়ামির US অ্যাটর্নি, এপস্টাইনের আইনজীবীদের সাথে গোপন আলোচনা শুরু করেন। জুন ২০০৮, একটি গোপন চুক্তি স্বাক্ষরিত হয়, নন প্রসিকিউশন এগ্রিমেন্ট। এপস্টাইন এবং ৪ নামক সহযোগী অভিযোগ থেকে রেহাই পান। যে কোনো সম্ভাব্য সহযোগী উল্লেখ করে ইমিউনিটি দেওয়া হয়। ভিকটিমদের চুক্তির কথা জানানো হয় না, চুক্তি সিল করা হয়। এপস্টাইন ১৮ মাসের জেল পান, কিন্তু ১৩ মাস কাটান। তিনি কারাগারে রাত কাটাতেন, দিনে ওয়ার্ক রিলিজে তার অফিসে কাজ করতে যেতেন। সেখানেও নির্যাতন চলত, তার কর্মচারীরা মেয়েদের নিয়ে আসত। ২০১৯ সাল, পতন। জুলাই ৬, ২০১৯, এপস্টাইনকে নিউ জার্সির টেটারবরো বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। আগস্ট ১০, ২০১৯, ম্যানহ্যাটনের মেট্রোপলিটন কারেকশন সেন্টারে এপস্টাইনকে মৃত পাওয়া যায়, আত্মহত্যা বলে প্রমাণিত। কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন তাকে সুইসাইড ওয়াচ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল? কেন ২ কর্তব্যরত গার্ড দায়িত্ব পালনে ব্যর্থ হন? কেন ক্যামেরা ফুটেজ ছিল অস্পষ্ট?